নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মঙ্গলবারের আগে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র 3টি ম্যাচ হেরেছিল ভারত। শেষবার হেরেছিল 2003 সালে। 22 বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবল জয় পেল ওপার বাংলার ফুটবলাররা। মালিকানা বদলে যাচ্ছে আরসিবির। ইতিমধ্যেই দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দেশে গম্ভীরের আবদারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। এরপরও কি লাল বলের ক্রিকেটে গম্ভীরকেই কোচ রাখা উচিত? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইউরোপ জয়ী স্পেন থেকে 1.5 লক্ষ জনতার দেশ। ইউরোপ থেকে আগামী বছর বিশ্বকাপের টিকিট পেল কোন দেশগুলি? ভরাডুবির পর ফের ইডেনেই প্র্যাকটিসে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ভারতীয় দলের জন্য। সেখানে ব্যাটারদের দিকেই বিশেষ নজর দিতে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরকে। ঘাড়ের সমস্যায় কাবু অধিনায়ক শুভমান গিল পরিবর্তিত হিসেবে কাকে খেলানো চায় ইডেনের অনুশীলনেই তা দেখে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ভরাডুবির পর ফের ইডেনে প্র্যাকটিসে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছিল ভারতীয় দলের জন্য। সেখানে ব্যাটারদের দিকেই বিশেষ নজর দিতে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরকে। ঘাড়ের সমস্যায় কাবু অধিনায়ক শুভমান গিল সম্ভবত গুয়াহাটিতে খেলবেন না। তার পরিবর্তন হিসেবে কাকে খেলানো যায় ইডেনের অনুশীলনেই তা দেখে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ইডেনে টেস্টের পর থেকেই পিচ নিয়ে চর্চা তুঙ্গে। তবে মঙ্গলবার অনুশীলন করতে মাঠে ঢুকেই ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরেন গম্ভীর। মঙ্গলবার দিন অনুশীলনে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাডিক্কল, রবীন্দ্র জাডেজা এবং সাই সুন্দর। ইডেন টেস্টের প্রথম একাদশের সুযোগ না পাওয়ায় সুদর্শন এবং পাডিক্কল দীর্ঘক্ষণ নেট বোলারদের সঙ্গে অনুশীলন করেন। তাদের ব্যাটিংয়ের দিকে কড়া নজর ছিল গম্ভীরের। ইডেনে টেস্টের মাঝপথে মাঠ ছেড়েছিলেন গিল। আর 3-4 দিন চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এরপর রিহাব শুরু হবে তার। ফলে গুয়াহাটিতে তিনি আদৌ খেলতে পারবেন কিনা প্রশ্ন থাকছে। গিল খেলতে না পারলে দেবদত্তকে খেলানো হতে পারে। তাই মঙ্গলবার ইডেনে কর্ণাটকী ব্যাটারকে নিয়ে পড়ে থাকলেন গম্ভীর। এছাড়া গিল খেলতে না পারলে নেতৃত্ব সামলাতে হবে সহ অধিনায়ক ঋষভ পান্তকে। যেহেতু ভারতীয় ব্যাটারদের টেকনিক এবং মানসিকতা নিয়ে ইডেন টেস্টের প্রশ্ন উঠেছে, তাই মঙ্গলবারের অনুশীলনে ব্যাটারদের দিকেই বেশি মন দিয়েছেন হেড কোচ। জাতীয় দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল নীতিশ রেড্ডিকে। ইডেনে হারের পর তাকে আবারও ডেকে নেওয়া হয়েছে ভারতীয় দলে। বুধবার সকালে কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাবে ভারতীয় দল। আগামী 22 নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। সেই ম্যাচ জিতে ভারতের সিরিজ বাঁচাতে পারবে নাকি আবারও স্পিন বিপ্লবের পর নতুন রূপে দক্ষিণ আফ্রিকা বাজিমাত করবে, সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। দু 2013 থেকে 2014 মধ্যে দেশের মাটিতে মাত্র 4টে টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। দেশে তার আবগারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। এরপরও কি লাল বলের ক্রিকেটে গম্ভীরকেই কোচ রাখা উচিত? সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 2013 থেকে 2024-এর মধ্যে দেশের মাটিতে মাত্র 4টে টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। দেশে তার আবদারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। এরপরও কি লাল বলের ক্রিকেটে গম্ভীরকেই কোচ রাখা উচিত? সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন টেস্টে বুমরাং হয়ে ফিরছে টার্নার পিচ। তারপরও গম্ভীর এই পিচকে দায়ী করতে রাজি নন, জানি ইতিমধ্যে বর্তমান সিএবি সভাপতি সৌরভ বক্তব্য রেখেছেন। 2.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়া ইডেনের পিচ যে ভারতীয় দলের নির্দেশে তৈরি, সে খবর আর নতুন কিছু নয়। অনেকের মতে গম্ভীরের গোয়ার তুমির ফল ভোগ করতে হচ্ছে ভারতকে।
তাহলে কি গম্ভীর যুগ সমাপ্ত হওয়া উচিত? সেটা একেবারেই মনে করেন না সৌরভ, বরং চান ভালো পিচে খেলা শুরু করুক। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, এই পর্যায়ে এসে গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু আমার মতে সবার নিজেদের মধ্যে কথা বলা উচিত যে আমাদের টেস্ট ম্যাচ জেতার জন্য কঠিন পরিশ্রম করতে হবে, কারণ পাটা পিচে কাজটা আরও কঠিন। প্রতিপক্ষও লড়াই করবে, প্রথম ইনিংসে বড় রান উঠবে। ভারতের টেস্ট ম্যাচের ক্ষেত্রে দেখা যায় চতুর্থ বা পঞ্চম দিনে ম্যাচের গতি প্রকৃতি আচমকা বদলে যায়। তাহলে এই পরিস্থিতি থেকে কি করা উচিত? প্রাক্তন অধিনায়কের মতে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমনের জুটি ইংল্যান্ডের ব্যাটিং পিচে অসাধারণ পারফর্ম করছে। ভারতও তাদের জুটি কাজ করবে বলে বিশ্বাস। আমার মতে আরো ধৈর্য ধরা উচিত। আমি আগেও বলেছি 20 উইকেট তোলার মতো বোলিং শক্তি ভারতের আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওভালে বা এজবাস্টনে সেটা দেখা গিয়েছে। ভারতেও বল পুরনো হলে সুইং কাজ করবে, ফলে মানসিকতা বদলাতেই হবে, অর্থাৎ ভালো পিচে খেলো। গম্ভীর কি শুনছেন? হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের টেস্ট টিম যতই ট্রানজিশনের মধ্যে দিয়ে যাক, প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে ট্রানজিশনের অজুহাত শুনতে রাজি নন, বরং কঠিন পিচে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি মোহাম্মদ কাইফের মতে ভারতীয় ব্যাটাররা নিজেদের জায়গা বাঁচানোর জন্যই খেলছেন। ভারতের টেস্ট টিম যতই ট্রানজিশনের মধ্যে দিয়ে যাক, প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে ট্রানজিশনের অজুহাত শুনতে রাজি নন, বরং ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র 93 অল আউটের নেপথ্যে কঠিন পিচে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। তবে একই সঙ্গে ব্যাটারদের উপর সম্পূর্ণ দায়ও চাপিয়ে দিতে চান না পূজারা। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘূর্ণি বানিয়ে জিততে গিয়ে নিজেরাই ভুগছে ভারত। নিজেদের অর্ডারি পিচ ভারতের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। ঘরের মাঠে 30 রানে টেস্ট হারতে হয়, যার পর রীতিমতো ফেটে পড়েছেন স্বভাব শান্ত পূজারা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই সমস্ত ট্রানজিশন ইত্যাদি বলে কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি না ট্রানজিশনের কারণে ভারত ঘরের মাঠে টেস্ট হেরেছে। ট্রানজিশনের কারণে তুমি যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট হারো তবু মানা যায়, কিন্তু ঘরের মাঠে সে সমস্ত অজুহাত চলে না। ভারতের এই টেস্ট টিমের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, ভালো করার ক্ষমতা রয়েছে। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর প্রত্যেকের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড দারুণ। তারপরেও তুমি ঘরের মাঠে হারছো মানে কিছু না কিছু একটা ভুল হচ্ছে, সবকিছু ঠিকঠাক মোটেই চলছে না। পূজারার মতে ভারত যদি পিচে কারুকার্য না করে একটা ভালো পিচে খেলতো, তাহলে ইডেন টেস্ট জয়ের সম্ভাবনা প্রবল থাকতো। ইডেনে যে পিচে খেলছে ভারত, সেই রকম পিচে খেলে কোনো লাভই নেই, কারণ খারাপ পিচে খেললে তুমি প্রতিপক্ষকে টেস্ট জয়ের সমান সুযোগ করে দিচ্ছ। আমার মতে ভালো পিচে খেললে টেস্ট জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর ভারতের প্রতিভার অভাব, আমাদের এ টিম পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে। তাই যদি এটা বলা হয় যে ট্রানজিশনের জন্য ইডেন টেস্ট হারতে হয়েছে, মানতে পারলাম না। দুই দলের 4 ইনিংস মিলে ইডেন টেস্ট সর্বোচ্চ রান উঠেছে 189। গোটা ম্যাচে এসেছে মাত্র একটা হাফ সেঞ্চুরি। পিচের অসমান বাউন্স প্রবলভাবে ভুগিয়েছে ব্যাটারদের, কিন্তু তারপরেও ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছেন যে ইডেন পিচ নিয়ে তারা সন্তুষ্ট। তারা যে পিচ চেয়েছিলেন সেই পিচই পেয়েছেন। তাই টেস্ট হারের জন্য পূজারা পুরোপুরি দোষ ব্যাটারদের উপর চাপাতে চাইছেন না। এইরকম উইকেটে ব্যাটারদের দোষ দেওয়া যায় না। তাছাড়া তোমাকে যদি এমন পিচে খেলতে হয়, তাহলে তোমার প্রস্তুতিও অন্যরকম হওয়া উচিত। গম্ভীর দেখলাম বলেছেন যে এরকম পিচই চেয়েছিল ভারত। এই ধরনের পিচে ব্যাট করাটা মোটেই সহজ নয়। পরিসংখ্যান দেখুন, দুটো টিম মিলিয়ে গোটা ম্যাচে মাত্র একটা হাফ সেঞ্চুরি এসেছে। এই ধরনের পিচে খেলতে সম্পূর্ণ অন্যরকম প্রস্তুতি নিতে হয়, অন্যরকম শট খেলতে হয়, সুইপ বেশি খেলতে হয়। এক্ষেত্রে স্কোরবোর্ড সচল যাতে থাকে সেটা দেখতে হয়, কিন্তু পিচ অনুযায়ী প্রস্তুতিও টিম ইন্ডিয়া নিয়েছে বলে মনে হয় না পূজারার। গম্ভীরের মত,
ইডেন গার্ডেন্সের টার্নিং পিচে রান করার মতো মানসিক দৃঢ়তা ছিল না, কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সহমত নন। যেমন মোহাম্মদ কাইফ তার গভীর সমস্যা খুঁজে পেয়েছেন। তার মতে ভারতীয় ব্যাটাররা ভয়ে ভয়ে খেলছেন, নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলছেন। তাহলে কি গম্ভীর জমানা ত্রাসের সৃষ্টি করছে? উঠছে প্রশ্ন। ভারতীয় ব্যাটিংয়ের 3 নম্বরে কখনো সাই সুদর্শন, কখনো ওয়াশিংটন সুন্দর খেলছেন। আবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পাচ্ছেন অভিমন্যু ঈশ্বরন বা সরফরাজ খান। সেটাই সামনে রেখে কাইফ বলেন, যেই খেলতে নামুক না কেন, যেন মনে হচ্ছে তাদের পাশে কেউ নেই। সবাই ভয়ে ভয়ে খেলছে, যেন দল তাদের সমর্থনই করছে না। কেউ সাহস নিয়ে স্বাধীনভাবে খেলছেই না। তার আরও সংযোজন, 100 রান করেও সরফরাজ খানের জায়গা নিশ্চিত নয়। সেঞ্চুরি করার পরও দলে তার জায়গা হয় না। সাই সুদর্শন 87 রান করেছে, তাকে পরের টেস্ট ম্যাচে খেলানো হলো না। আমার মনে হয় এই দলে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। দক্ষিণ আফ্রিকার জয়ের পরও কাইফ লিখেছেন, দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে দুজন ভালো স্পিনার খেলিয়ে ভারতের টেস্ট জেতা যায়। সেখানে ভারত 4 স্পিনারে নেমেছিল, কারণ গম্ভীর টার্নিং পিচ চেয়েছিলেন। আবার টেস্ট শুরুর দিনই তিনি লিখেছিলেন, 87 করার পরও সাই সুদর্শনকে বসানোর কারণ বুঝতে পারছি না। আমাদের জানানো হয়েছিল বয়সের জন্য রোহিতকে অধিনায়কের পদ থেকে সরানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সত্যি সত্যি মালিকানা বদলে যাচ্ছে আরসিবির। সূত্রের খবর, ইতিমধ্যেই দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। সত্যি সত্যি মালিকানা বদলে যাচ্ছে আরসিবির। সূত্রের খবর, ইতিমধ্যে দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। এই হোমবেল ফিল্মসের মূল ব্যবসা সিনেমা। এর আগে খেলাধুলোয় বিনিয়োগের ইতিহাস নেই, তবে চলচ্চিত্র জগতে চূড়ান্ত সফল এই কন্নড় প্রোডাকশন হাউস। কেজিএফ, কান্তারা, সালারের মতো ব্লকবাস্টার ছবি নির্মাতা এই সংস্থাটি। 3000 কোটি টাকার মালিক ওই সংস্থাটি অবশ্য আগে থেকেই আরসিবির সঙ্গে যুক্ত। সেই 2023 থেকেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং এবং প্রচারের দিকটা দেখছে সংস্থাটি। দুই মালিক বিজয় কিঙ্কাদুর এবং চালুভে গৌড়ার সংস্থা অবশ্য আরসিবির পুরো মালিকানা কিনছে না, তারা আংশিক মালিক হবে। 18 বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির অমৃত স্বাদ এবারই পেয়েছে আরসিবি। গত বছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির নারী ব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয় আইপিএল এর মালিকানা বদল হচ্ছে। বর্তমান মালিক চাইছে অন্য কারোর কাছে আরসিবির পুরুষ এবং মহিলা দুটি দলই বিক্রি করে দিতে। দিয়েগো ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, সংস্থার লাভের 8.3% আসে এই দুই ক্রিকেট দল থেকে। সহজ কথায়, তাদের কাছে এখন আর অপরিহার্য নয় আরসিবি। সেই কারণে বিরাট কোহলিদের দল বিক্রি করতে চাইছে তারা। বিক্রির জন্য $200 মিলিয়ন দাম রাখা হচ্ছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 17,000 কোটি টাকা। একাধিক সংস্থা আগ্রহ দেখালেও আংশিকভাবে আরসিবি বিক্রি হচ্ছে ওই প্রোডাকশন হাউসের হাতেই। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানে জঙ্গি হামলা, আতঙ্কে অসুস্থ শ্রীলঙ্কার ক্রিকেটাররা। দেশে ফিরলেন অধিনায়ক সহ 2। তবে ঠিক কি অসুস্থতায় ভুগছেন 2 তারকা ক্রিকেটার তা স্পষ্ট নয়। নিরাপত্তার অভাবে পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করেই সিরিজ চালিয়ে গিয়েছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। এবার অসুস্থতার কারণ দেখিয়ে সফরের মাঝপথেই পাকিস্তান ছাড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা এবং পেসার আসিথা ফার্নান্ডো। তবে ঠিক কি অসুস্থতায় ভুগছেন 2 তারকা ক্রিকেটার তা স্পষ্ট নয়। গত মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। সেই বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসার পরই শ্রীলঙ্কার 8 ক্রিকেটার প্রাণহানির আশঙ্কায় দেশে ফেরার আর্জি জানান।
যদিও ক্রিকেটারদের আতঙ্কের বিষয়টিকে কার্যত পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা বোর্ড। তারা সাফ জানিয়ে দেয়, আপাতত সিরিজ বাতিল করা হচ্ছে না। পাক বোর্ডের সঙ্গে আলোচনার পর ক্রিকেটারদের আশ্বস্ত করা হয় বলেও জানায় শ্রীলঙ্কা বোর্ড। আশালঙ্কারা রাওয়ালপিন্ডিতে অনুশীলন করার সময় মাঠে হাজির হন পাক বোর্ডের প্রধান তথা পাক মন্ত্রী নকভি। শ্রীলঙ্কার প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে করমর্দন করেন, বুকে জড়িয়ে ধরেন সকলকে। শুধু তাই নয়, হাত জোর করে শ্রীলঙ্কার সকলকে ধন্যবাদ জানান নকভি। সে ভিডিও ভাইরালও হয়েছে। আসলে পাকিস্তানে গিয়ে খেলতে নিরাপত্তার আশঙ্কায় থাকে ভারত সহ একাধিক ক্রিকেট দল। এহেন পরিস্থিতিতে যদি শ্রীলঙ্কা দল ফিরে যেত, সেটা পাকিস্তানের পক্ষে অত্যন্ত অসম্মানের। তাই মান বাঁচানো লঙ্কা ব্রিগেডকে ধন্যবাদ জানান নকভি। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হলো কি? শ্রীলঙ্কা বোর্ডের তরফে জানানো হয়েছে, অসুস্থ হয়ে পড়ার কারণে দেশে ফিরছেন অধিনায়ক আশালঙ্কা এবং পেসার ফার্নান্ডো। আসন্ন ত্রিদেশীয় সিরিজে তারা খেলবেন না। আগামী দিনের কথা মাথায় রেখে আপাতত দুই ক্রিকেটারকে বিশ্রামে রাখা হবে। কিন্তু ঠিক কি হয়েছে দুজনের, সেই উত্তর মেলেনি বোর্ডের তরফে। প্রশ্ন, পাকিস্তানে থাকাকালীন আতঙ্কিত হয়েই কি দুই ক্রিকেটারের শারীরিক অবস্থার অবনতি, নাকি তারা থাকতে চাইছেন না পাকিস্তানে, তাই অসুস্থতার দোহাই দেওয়া হলো? হাই নিউজ নেটওয়ার্ক। ইতিহাস বলছি, মঙ্গলবারের আগে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র 3টি ম্যাচ হেরেছিল ভারত। শেষবার হেরেছিল 2003 সালে। কিন্তু মঙ্গলবার সেই ইতিহাস বদলে গেল। 22 বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবলে জয় পেল ওপার বাংলার ফুটবলাররা। ইতিহাস বলছে, মঙ্গলবারের আগে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র 3টি ম্যাচে হেরেছিল ভারত। শেষবার হেরেছিল 2003 সালে। এরপর একাধিকবার ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছে, বাংলাদেশ জয়ের কাছেও এসেছে, কিন্তু জয়ের মুখ দেখেনি ওপার বাংলা। মঙ্গলবার সেই ইতিহাস বদলে গেল। 22 বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবলে জয় পেল ওপার বাংলার টাইগাররা। মঙ্গলবার ঢাকায় হামজা চৌধুরীর বিরুদ্ধে 1-0 গোলে হারল ভারত। দুই দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে যুদ্ধের আঁচ ছিল, সেটার জন্য অনেকাংশে দায়ী দুই দেশের কূটনৈতিক পরিস্থিতিও। কিন্তু মঙ্গলবার খেলার মাঠে সেই যুদ্ধের আঁচ দেখাতে পারল না সুনীল ছেত্রীহীন তরুণ ভারতীয় শিবির। ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগও আসছিল, কিন্তু 12 মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়ে প্রথম গোলটি করে বাংলাদেশকে ঐতিহাসিকভাবে এগিয়ে দেন মোরসালিন। ফর্মে থাকা হামজা চৌধুরী বা অধিনায়ক সোহেল রানার মতো তারকারা যখন মাঝমাঠে ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করছে, ঠিক তখনই মোরসালিনের বুদ্ধিদীপ্ত ফিনিশিং ভারতকে খানিকটা হতবাক করে দেয়। এরপর পুরো প্রথমার্ধ জুড়ে বাংলাদেশ মাঝমাঠে আক্রমণ নিয়ন্ত্রণে রাখে। ভারতের আক্রমণকে ব্যর্থ করতে হামজা চৌধুরী ও অন্যান্য খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের কৌশল ছিল মূলত দীর্ঘ পাসের মাধ্যমে আক্রমণ তৈরি, যা কাজে লাগেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মহেশ এবং মোহাম্মদ সানানকে নামানোর পর খেলার গতিটা খানিকটা বদলে যায়। রহিম আলী, সানানরা একটা করে সুযোগ তৈরি করেন, কিন্তু কাজের কাজ হয়নি। আসলে স্পষ্ট সুযোগ তৈরি হয়নি গোটা ম্যাচে, যার ফলে গোলমুখ আর খোলেনি। এই হারের ফলে এশিয়া কাপের গ্রুপ পর্বে সবার শেষে নেমে গেল টিম ইন্ডিয়া। এরপর ওই জায়গা থেকে ওঠার সম্ভাবনা খুবই কম। আসলে এই মুহূর্তে চরম ডামাডোলে ভারতীয় ফুটবল। দেশের শীর্ষ লীগ হবে কিনা এখনো পর্যন্ত কারোর জানা নেই। অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফুটবলাররা। ফেডারেশন কর্তা রাজনীতিতে ব্যস্ত, যার ফলে যা হওয়ার সেটাই হচ্ছে। ভারতীয় ফুটবলে আর দৈন্য দশা, রীতিমতো মন্বন্তর শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউরোপ জয়ী স্পেন থেকে 1.5 লক্ষ জনতার দেশ বিশ্বকাপের টিকিট পেল এবার কোন কোন দেশগুলি দেখুন। ইউরোপ থেকে আগামী বছর বিশ্বকাপে খেলবে কোন দেশগুলি, তার মধ্যে 12টি দেশ চূড়ান্ত। ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালের মতো দেশ আগেই যোগ্যতা অর্জন করেছিল। এবার বিশ্বকাপের টিকিট হাতে পেল স্পেন, বেলজিয়াম, স্কটল্যান্ড প্রভৃতি দেশ। তবে এখনও ইউরোপের প্লে অফ পর্বের ম্যাচ বাকি। অন্যদিকে উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে পানামা, হাইতি,
কুরাকাও। এর মধ্যে কুরাকাও প্রথমবার বিশ্বকাপ খেলবে, যাদের জনসংখ্যা মাত্র 1.5 লক্ষ। বিশ্বকাপে ছাড়পত্র পাওয়া ক্ষুদ্রতম দেশ কুরাকাও। আর মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সোনি নর্দের দেশ হাইতি 52 বছর পর বিশ্বকাপে ছাড়পত্র পেল। ইউরোপ থেকে 12টি গ্রুপের শীর্ষে থেকে আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে ছাড়পত্র পেয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড। 4টে পথে 16টি দল প্লে অফে নামবে। স্পেনের বিশ্বকাপে টিকিট পাওয়া নিয়ে সেভাবে সংশয় ছিল না, তবে ঘরের মাঠে তারা তুরস্কের কাছে 2-2 গোলে আটকে গেল। ইউরো চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন দানি ওলমো এবং মিকেল ভারজাবাল। দুবার এগিয়ে গিয়েও তুরস্ককে হারাতে পারেননি তারা। তবে ফুটবল বিশ্ব মেতে রয়েছে স্কটল্যান্ডের নাটকীয় জয়। ডেনমার্কের বিরুদ্ধে জিতলে তবেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। এই পরিস্থিতিতে মাঠে নেমেছিল তারা। 3 মিনিটে অনবদ্য ব্যাকভলিতে স্কটিশদের এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। 57 মিনিটে ডেনমার্ককে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেড প্রাক্তন ও নাপোলিতে বর্তমান তার সতীর্থ রাসমুস হইলুন্ড। ডেনিসদের ড্র করলেই চলত, কিন্তু 61 মিনিটে ক্রিশ্চিয়ানসন লাল কার্ড দেখায় তাদের বিপদ বাধে। সেই সুযোগে কর্নার থেকে হেডে স্কটল্যান্ডকে এগিয়ে দেন শ্যাঙ্কল্যান্ড। 82 মিনিটে প্যাট্রিক ডগ্রুর গোলে ফের সমতা ফেরায় ডেনমার্ক। তবে নাটক বাকি ছিল অতিরিক্ত সময়। কিরান তিরেনের বাপায়ের বাঁকানো শট জালে জড়িয়ে যেতেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। আর একেবারে শেষ মুহূর্তে ডেনমার্ককে 4-2 গোলে জেতান কেনি ম্যাকলেন। 28 বছর পর বিশ্বকাপে দেখা যাবে ডেনমার্ককে। উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট পেল পানামা, কুরাকাও ও হাইতি। মাত্র 1.5 লক্ষ মানুষের দেশ কুরাকাও এবার প্রথম বিশ্বকাপ খেলবে। তারা জামাইকার সঙ্গে 0-0 ড্র করে। পানামাকে 2018 বিশ্বকাপে দেখা গিয়েছিল। অন্যদিকে সনি নর্দের দেশ হাইতি 1974 পর ফের বিশ্বকাপ খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নিকারাগুয়াকে হারালো 2-0 গোলে। এখনো পর্যন্ত মোট 42টি দেশ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। আরও 6টি দেশ বাকি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।